মাধ্যমিকের অঙ্কের সবথেকে সেরা ভাষা দিয়ে লেখা মডেল অ্যাক্টিভিটি টাস্ক আজকে পার্ট 2 সলভ করছি। দেখো প্রথম কোশ্চেনটা লক্ষ্য করো আর এর অ্যান্সার শিটটা লক্ষ্য করো। আশা করি তুমি বুঝতে পারবে যে কত সুন্দর এই ভাষাগুলো। এগুলো লিখলে তোমার স্কোর বেশি হবেই হবে, অর্থাৎ তুমি হাই স্কোর করতে পারবেই। 1 নম্বর কোশ্চেন দেখো, বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে। এখানে রেট অফ ইন্টারেস্ট কি আর, অর্থাৎ সুদের হারটা হচ্ছে আর মূলধন দেখো মূলধন বলছে n বছরে, অর্থাৎ এখানে সময়টা বলা হচ্ছে n হলে পরে আমাদের এই যে অপশনগুলো আছে এর মধ্যে কোনটা সঠিক হবে সেটা লিখতে হবে। প্রত্যেকটা কোশ্চেন খুব সুন্দর করে গুছিয়ে গুছিয়ে লেখা। দেখো ধরি সুদের হার R=R%, এখানে আর বলতে রেট অফ ইন্টারেস্ট, সময় অর্থাৎ টি, এখানে n বছর, সুদ অর্থাৎ ইন্টারেস্ট সেটা হচ্ছে কি PNR/25 টাকা। তোমরা জানো এটা মোট সুদের পরিমাণ বলা হয়। তো মূলধন আমরা সেটা জানি প্রিন্সিপাল, অর্থাৎ সেটাই আমাদের বের করতে হবে P। ওকে, এইবার আমরা অ্যান্সার শিটটা তৈরি করছি। দেখো প্রথমত এইভাবে লিখবে, আমরা জানি I=PRT/100 বা I=PRT ইন্টু n ডিভাইডেড বাই 100। এখানে টি বলতে n বলা হচ্ছে, তাই তো। এইবার দেখো বাকিটা ক্যালকুলেশন করলাম, পি এর মানটা বের করব। এদিকে দেখো PNR ইন্টু 100 ডিভাইডেড বাই 25 ইন্টু আর ডিভাইডেড বাই n, কাটাকাটি করলে কত আসছে আমাদের 4 আসছে। পি দেখো পি বাদে সবগুলো কেটে যাচ্ছে, অর্থাৎ n আর কেটে যাচ্ছে, সমান সমান কি হচ্ছে P=4p টাকা। অর্থাৎ আমরা বলতে পারি এখানে প্রিন্সিপালটা আমাদের কত বেরিয়েছে 4p টাকা। দেখছো অঙ্কটা কত ছোট, অর্থাৎ 1 নম্বরের কোশ্চেন, কিন্তু সেটাও খুব সুন্দর ভাষা করে বড় করে লেখা। তোমার স্কোর বেশি আসবে আশা করি। এরপরে 2 নম্বর প্রশ্নটা দেখো, 2 এর 1 নম্বরটা, দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। খুব সোজা একটা অঙ্ক এটা। ধরি প্রথম চোঙটির ব্যাসার্ধ সেটা R1, দ্বিতীয় চোঙটির ব্যাসার্ধ R2, আবার দেওয়া আছে লম্ববৃত্তাকার চোঙটির ভূমির পরিধির অনুপাত 3:4। কি অঙ্কের ভাষাগুলো ভালো লাগছে? সবার থেকে ডিফারেন্স। প্রশ্ন অনুসারে প্রথম চোঙের ভূমির পরিধি ডিভাইডেড বাই দ্বিতীয় চোঙের পরিধি, ভূমির পরিধি, এটা কত দেওয়া আছে 3:4, অর্থাৎ 3/4। এখন প্রথম চোঙের ভূমির পরিধি কি হবে 2πr1, বৃত্তের ফর্মুলাতে পরিধির কি হয় পরিমাণটা সেটা হয় 2πr। তো এখানে প্রথমটার ক্ষেত্রে 2πr1, দ্বিতীয়টার ক্ষেত্রে 2πr2, এটাই আছে সমান সমান 3/4। কাটাকাটি করলে R1টা কত আসছে 3 আর R2 কত আসছে 4। তুমি এখানে R1=3x, R2=4ও লিখতে পারো, কিন্তু যেহেতু অনুপাত আছে তো x ধরলেও সেটা কেটে যাবে, আমি এভাবেই লিখছি। আবার দেওয়া আছে চোঙটির উচ্চতার অনুপাত কি আছে 1:2, দেখো এখানে কি আছে 1:2। ধরি h=1 এবং h2=2। ওকে, তারপরের পার্টটা দেখি। চোঙ দুটির আয়তনের অনুপাত πr1² h1 এটা লিখলাম। এবার ফর্মুলাতে মানগুলো বসিয়ে দেবো, অর্থাৎ আর এর মানটা কি হবে 3 × 3 আর এইচ এর মান কি আছে 1। সিমিলার ওয়েতে R2 এর মানটা হবে 4 × 4, অর্থাৎ যেহেতু r² আছে তাই দুটো 4 হলো এখানে, ইন্টু 2। কেন এইচ এর মান অর্থাৎ h2 মান আছে এখানে 2। এবার পায়ের মান কত 22/7। মানগুলো বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে কিছুই না, এটা কাটাকাটি করে দেবো। দেখো সমান সমান কি আসছে 9:32, অর্থাৎ 9:32, এটাই হবে আমাদের উত্তর। ওকে, লিখে ফেলো। এরপরে 2 নম্বর কোশ্চেন, 2 এর 2 নম্বর দেখো, একটি বৃত্তের দুটি জ্যা AB এবং AC পরস্পর লম্ব। ছবিটা দেখো কোথায়। ওকে, AB=4 সেমি এবং AC=3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। বৃত্তের AB এবং AC পরস্পর লম্ব দেওয়া আছে, AB=4 সেমি, AC=3 সেমি। এগুলো সবই অঙ্কের ভাষা, আমি বলবো অঙ্কের এগুলো মিষ্টি ভাষা, এগুলো ইউজ করো, তোমার স্কোর হাই হবেই। অতিভুজ স্কোয়ার কি হয় লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তুমি এটা ডাইরেক্টও লিখতে পারো, কিন্তু আমি তো বললাম সব থেকে বেটার স্কোর উঠানোর জন্য বেটার ভাষা বা বেটার মেথড আমি ফলো করবো। দেখো BC² 3² + 4², BC² কি হচ্ছে 9। কেন হচ্ছে তুমি চিন্তা করো, 3 এর স্কোয়ার করলে কত হয় 9, আর 4 এর স্কোয়ার করলে কত হয় অবশ্যই 16, অর্থাৎ 4 আর 4 গুণ করলে 16। এবার দেখো 9 আর 16 যোগ করলে কত হচ্ছে 25। এবার এই যে স্কোয়ারটা এটা এদিকে চলে আসলে কি হবে √ হয়ে যাবে, তাই তো, অর্থাৎ BC=√25। এরপরে দেখো 25কে আমরা এইভাবে লিখবো 5 × 5, অর্থাৎ 5 × 5 = 25। এবার দেখো দুটো 5-এর থেকে একটা 5 বেরোবে, কেন √ আছে তার জন্য। বৃত্তের ব্যাস সমান সমান কত আসছে 5 সেমি, অর্থাৎ 5 সেমি। অর্থাৎ ব্যাসার্ধ কি হবে এর অর্ধেক, অর্থাৎ 5/2। এবার 5কে 2 দিয়ে ভাগ করলে কত হবে অবশ্যই আড়াই, অর্থাৎ 2.5 সেমি। বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে 2.5 সেমি। ওকে, কমপ্লিট কোশ্চেন। পরেরটা দেখি। দেখো বলা আছে কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করো। এটা হচ্ছে কোশ্চেন। এবার আমরা এটা সলভ করবো, খুব সোজা একটা অঙ্ক। প্রথমত এইভাবে সুন্দর একটা ভাষা লিখবো যে ধরি মূলধন P টাকা এবং বার্ষিক সুদের হার R%। সরল সুদের ক্ষেত্রে কি হবে মূলধন P টাকা, সুদের হার R%, সময় 2 বছর, আমাদের মোট সুদ অর্থাৎ আয় বের করতে হবে, সেটাতে কোশ্চেন জন্য। এভাবে সুন্দর করে অঙ্কটা গুছিয়ে লেখো, সব থেকে বেটার হবেই তোমার খাতা।
এবার আমরা জানি কি আই ইকুয়ালস টু পি আর টি বাই 100, আই ইকুয়ালস টু পি আর ইন্টু 2, কেন টি এর মান 2 আছে, ডিভাইড বাই 100, আই ইকুয়ালস টু 2 পি আর ডিভাইড বাই 100। আবার দেওয়া আছে, এটা অঙ্কের ভাষা, আবার দেওয়া আছে, অন্যান্যদের কোশ্চেনে তুমি এইগুলো ভাষা পাবে না আশা করি। আবার দেওয়া আছে সরল সুদ 8,400 টাকা। তাহলে পরে কি এটা প্রশ্ন অনুসারে দেখো 2 পি আর অর্থাৎ এটা সমান সমান এটা দেওয়া আছে, এখান থেকে আমরা কি করব 2 পি আর এর মানটা এইভাবে লিখবো, তারপরে পি আর এর মানটা এইভাবে লিখবো। দেখো দেখে নাও, খুব সোজা প্রসেস। আর বাকিটা দেখো পি আর ইকুয়ালস টু কি আসছে 4200 ইন্টু 100, এটা ইকুয়েশন নাম্বার 1 আমি ধরে নেবো। ওকে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসল পি টাকা, সুদের হার R% এবং সময় n সমান সমান 2 বছর। তো চক্রবৃদ্ধি সুদের একটা ফর্মুলা হয় তোমরা জানো, সেটা কি বলো তো? এটা হয়, সেটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা কি হয়, p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার স্কোয়ার বা টু দি পাওয়ার n আমরা ডিনোট করি সেটাকে। n এর মান এখানে 2, তার জন্য এখানে 2 বসালাম। আর এখানে কি বলো তো, সেই আসলটা বিয়োগ করলাম, অর্থাৎ টোটাল সুদ আসলের থেকে যদি আমরা আসলটা বিয়োগ করি তো আমাদের শুধুমাত্র সুদ পড়ে থাকবে, অর্থাৎ চক্রবৃদ্ধির সুদ এখানে পড়ে থাকবে। এটাই আমি এখানে লিখলাম p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস 1। ওকে, দেন আবার দেওয়া আছে 2 বছরের চক্রবৃদ্ধির সুদ 8652 টাকা। এটা দেখো আমার অঙ্কের ভাষা। ওকে, সবার থেকে ডিফারেন্স লেখার জন্য, সবার থেকে বেটার স্কোর উঠানোর জন্য আমি সাজেস্ট করবো তুমি এইভাবে খাতাটাকে তৈরি করো। এটা কি আছে বলো তো প্রশ্ন অনুসারে, p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস 1। এটা কত আছে 8652। এটা হচ্ছে কি প্রশ্ন, এটা কি কন্ডিশন নাম্বার 2 অর্থাৎ ইকুয়েশন নাম্বার 2 অর্থাৎ সমীকরণ নাম্বার 2, বুঝতে পারছো? এবার প্রশ্ন অনুসারে এই পার্টটা সমান সমান এই পার্টটা হবে। ওকে, দেন এবার দেখো কাটাকাটি করবো আমরা, কিচ্ছু না, জাস্ট বিবি কেট কাটলাম, এখানে শুধু একটা আর পড়ে থাকবে। বাকি ক্যালকুলেশনটা দেখো, এই পার্টটা দেখো এরকমভাবে আসছে। এবার দেখো এই পার্টটা থাকবে শুধুমাত্র। ওকে, কেন এই যে 100টা এদিকে নিয়ে আসলাম, 100 এখানে হয়ে গেল, লসাগু বা এলসিএম আমরা যেটাই বলি না কেন, ডিভাইড বাই এটা থাকছে। এবার দেখো এই পার্টটা থাকছে। এবার এই পার্টটাকে আমি দুটো ফর্মুলাতে লিখতে পারি, অর্থাৎ a মাইনাস বি হোল a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে ফর্মুলাটা, সেই ফর্মুলাতে আমি এটা ভাঙলাম। এটা হচ্ছে a স্কোয়ার, এটাকে ধরো বি স্কোয়ার, তাহলে এই পার্টটা আর এই পার্টটা আসবে ডিভাইড বাই 100 স্কোয়ার ডিভাইড বাই r ইকুয়ালস টু এই পার্ট। ওকে, বাকি ক্যালকুলেশনটুকু দেখো, বাকি ক্যালকুলেশনে কি আছে দেখো, 200 প্লাস r ইন্টু r ডিভাইড বাই 100 স্কোয়ার ইন্টু কি বলা হচ্ছে যে 1 বাই r। দেখো পার্টটা দেখো এইভাবে আসছে ক্যালকুলেশনটা, 200 প্লাস r ইন্টু r ডিভাইডেড বাই r, আর কেটে গেল। আর এদিকে একটা বার দেখো কি করে আসছে, তুমি লক্ষ্য করে দেখো, কেন আর থাকছে এখানে 100 কাটলে শুধু একটা আর পড়ে থাকবে, তার জন্য আমি এখানে শুধু একটা আর লিখলাম। ওকে, আর 100 আর 100 যোগ করলে কত হবে বলো তো 200, অর্থাৎ 200 প্লাস আর হবে। এইভাবে এই পার্টটা আসছে, খুবই সিম্পলভাবে করা। দেখো 200 প্লাস আর ইন্টু আর, কারণ কেটে কেটে শুধুমাত্র এই পার্টটাই থাকছে, আর নিচে কি থাকছে 100 স্কোয়ার, আর একটা আর ভ্যানিশ হয়ে গেল। এখন বাকি পার্ট থাকলো আমাদের এটা, ভালো করে লক্ষ্য করে দেখো। ওকে, এবার দেখো 200 প্লাস আর সমান সমান 206, এখান থেকে আর ইকুয়ালস টু 206 মাইনাস 200, কারণ এই 200টা এদিকে আসলে কি হবে মাইনাস হয়ে যাবে, সমান সমান ওদিকে গেলে পারে, অর্থাৎ আর ইকুয়ালস টু 6%। 1 নং সমীকরণে আর এর মান বসিয়ে পাই কি পাচ্ছি দেখো, পি আর ইকুয়ালস টু 4200 মাল্টিপল সাইন অফ 100, দ্যাটস ইকুয়াল কি আসছে, আর এর মান কি 6, তো আর এর মান আমরা 6 বসালাম, অর্থাৎ p ইন্টু 6 ইকুয়ালস টু কি আসছে 4200 ইন্টু 100। এবার এখানকার 6টা এদিকে গেলে কি হবে, নিচে চলে যাবে, অর্থাৎ কাটাকাটি করলে কি হবে 700 ইন্টু 100, তাই তো? তাহলে এটা কি হবে 70,000 টাকা, অর্থাৎ পি সমান সমান 70,000 টাকা, অর্থাৎ মূলধন সমান সমান 70,000 টাকা এবং সুদের হার সমান সমান 6%। ওকে, লিখে ফেলো। এরপরে 4 নম্বর কোশ্চেন দেখো, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণ বীজদ্বয়ের অনুপাত 1:r হয়, তবে দেখাও যে r প্লাস 1 ডিভাইড r প্লাস 1 স্কোয়ার ডিভাইড বাই r ইকুয়ালস টু বি স্কোয়ার বাই এস। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। ওকে, পরীক্ষায় আসতে পারে, ভালো করে প্রিপারেশন নিয়ে রেখো। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 ধরি দ্বিঘাত সমীকরণের একটি বীজ আলফা এবং অপর একটি বীজ কি বলা হচ্ছে যে আলফা আর। কেন অনুপাতটা দেখো, অনুপাতটা দেখলে তো হবে, একটা আলফা হলে কি হবে আর একটা আলফা আর হবে। ওকে, বীজদ্বয়ের সমষ্টি কি হয় আলফা প্লাস বিটা, তো এখানে বিটা বলতে কি আলফা আর, তো আলফা প্লাস আলফা আর দ্যাটস ইকুয়ালস টু মাইনাস বি বাই এ, অর্থাৎ আলফা ই মাল্টিপল সাইন অফ 1 প্লাস আর দ্যাটস ইকুয়ালস টু মাইনাস বি বাই এ। ওকে, তাহলে লক্ষ্য করলে দেখবে যে আলফা ইকুয়ালস টু কি আসছে, এই যে পার্টটা অর্থাৎ 1 প্লাস আর যে পার্টটা আছে এই পার্টটা কি হবে সমান সমানের এদিকে নিচে চলে যাবে, অর্থাৎ মাইনাস বি বাই এ ইন্টু 1 প্লাস আর এটা হবে। তো বীজদ্বয়ের গুণফল কি হবে বলো তো আলফা ডট বিটা, দ্যাটস ওকে। তো এখানে আলফা ডট বিটা, বিটা ইকুয়ালস টু কি আছে, এখানে আলফা আর আছে, অর্থাৎ আলফা ডট আলফা আর, অর্থাৎ এটার মান কি হয় সি বাই এ, কন্ডিশন এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। এটা যে দ্বিঘাত সমীকরণ আছে সেই দ্বিঘাত সমীকরণের কন্ডিশন অনুসারে এটা হয় আমাদের মান। তো দেখো এখানে আলফা কট আছে দুটো, অর্থাৎ আর ইন্টু আলফা স্কোয়ার ইকুয়ালস টু সি বাই এ, দ্যাটস ইকুয়াল টু কি আসছে আলফা স্কোয়ার ইকুয়ালস টু সি ডিভাইডেড বাই আর এ। কেন এই আরটাকে আমি নিচে নিয়ে আসলাম। এবার দেখো আলফার একটা মান আমরা কিন্তু এখানে পেলাম, কি পেলাম, এটা পেলাম। এই মানটা আমি এখন এখানে বসিয়ে দেবো আলফা জায়গায়, বুঝতে পারছো, অর্থাৎ আলফা স্কোয়ার। তো এই মানটা বসালে কি হবে দেখো বি স্কোয়ার হবে, আর এদিকে এ স্কোয়ার ইন্টু 1 প্লাস আর স্কোয়ার হবে, কারণ এই স্কোয়ারটা কি হবে প্রত্যেকটা পার্টের সাথে সেপারেটলি স্কোয়ার হবে, আর এই যে মাইনাসটা আছে এই মাইনাসটা কি হবে স্কোয়ারের জন্য ভ্যানিশ হয়ে যাবে, বুঝতে পারছো, অর্থাৎ প্লাস ফর্ম গঠন করবে। এখানে দেখো কি আসছে আমাদের
আর প্লাস ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই আর ইকুয়ালস টু কি আসছে বি স্কোয়ার বাই এসি। বুঝতে পারছো কেন এখানকার একটা এ এখানে দুটো এ আছে, এইভাবেও কিন্তু কাটাকাটি করা যায়, অর্থাৎ এখানকার দুটো এর থেকে একটা এ কেটে গেলে শুধু একটা এ থাকবে। বুঝতে পারছো? এইবার বাকি কন্ডিশনটা কি বলতো, এই যে ওয়ান প্লাস আরটা আছে আমি এটাকে উল্টিয়ে দেবো, অর্থাৎ এটাকে উপরে লিখবো আর বি স্কোয়ারটাকে নিচে, অর্থাৎ এই পার্টটাকে উপরে লিখবো এই পার্টটাকে নিচে লিখবো। তাহলে কি আসবে আমাদের বলো, আর প্লাস ওয়ান স্কোয়ার, আর এদিককার আর যেটা আছে এটা কি হবে ওই দিকে চলে গেলে নিচে চলে আসবে, অর্থাৎ আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই আর প্লাস ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই আর ইকুয়ালস টু বি স্কোয়ার বাই এসি। এটাই আমাদের প্রমাণ করতে বলছে। চলো প্রুফ হয়ে গেল। ওকে, এরপরে দেখো একটা উপপাদ্য আছে, উপপাদ্যটা খুব ইম্পর্টেন্ট বলবো আমি। এটা প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। তার মানে কি, এটা চিন্তা করো ছবিটার ক্ষেত্রে, ছবিটা ভালো করে লক্ষ্য করো। চলো এবার আমি অ্যান্সার শিট তৈরি করছি। তুমি এখানে প্রদত্ত লিখতে পারো বা স্বীকার্য বিষয় লিখতে পারো, তোমার যেটা ভালো তুমি লিখতে পারো। ধরি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যা এ বি এবং ডি এ বি এর মধ্যবিন্দু, অর্থাৎ এডি বি কষ্ট বি। এখানে এডি কি, এডি বলতে এটা আর ডিবি বলতে কি এটা, অর্থাৎ এডি সমান সমান কি হচ্ছে আমাদের ডিবি। ওকে, এ দেখো এখান থেকে এই পর্যন্ত এডি আর এখান থেকে এই পর্যন্ত কি হচ্ছে ডিবি, অর্থাৎ এই পার্টটা আর এই পার্টটা সমান, অর্থাৎ এটা যদি টোটালটা 10 হয় তাহলে এই পার্টটা কি হবে 5, এই পার্টটা হবে 5, 5 5 ইকুয়াল। ওকে, আন্ডারস্ট্যান্ড? দেখো প্রমাণ করতে হবে যে ওডি লম্ব এবি, অর্থাৎ ওডি বলতে কোনটা, এটা ওডি, ওডি ওডি এই যে রেখা ওডি, ভালো করে বোঝো ছবিটা ভালো করে বোঝো। ওডি লম্বটা কি হচ্ছে এবি, এবির উপর কি হচ্ছে সেটা লম্ব, অর্থাৎ ওডি এবি এর উপর লম্ব। এবির কন্ডিশনটা কি, এবিটা দেখো এবি জ্যায়ের উপর লম্ব, ভালো করে বোঝো ওডিটা হচ্ছে এবি জ্যায়ের উপর লম্ব। তো আমি বলবো যে উপপাদ্য ভালো বুঝতে গেলে প্রথমত ছবিটা ভালো করে বোঝো, প্রত্যেকটা পার্ট ডিনোট করো, প্রত্যেকটা পার্ট বোঝো, তুমি উপপাদ্যটা সব থেকে বেটার বুঝতে পারবে আর সব থেকে বেটার তুমি নামাতে পারবে। ওকে, প্রমাণ করতে হবে যে ওডি লম্ব এবি, অর্থাৎ ভালো করে বোঝো ওডি লম্ব হবে কি এ বি, এটা আমাদের প্রমাণ করতে হবে, অর্থাৎ এবি জ্যায়ের উপর লম্ব। এবার চিন্তা করো এই যে পার্টটা আছে তো ও এ এবং ও বি, এই যে পার্টটা আছে এই পার্ট দুটো আমি যুক্ত করে দেবো, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যুক্ত করবো এবং এখান থেকে এই পর্যন্ত যুক্ত করে দেবো। ওকে, তারপর দেখো প্রমাণে কি করা হচ্ছে, ছবিটা দেখে দেখে বুঝবো। ও এ ডি ত্রিভুজ, ও এ ডি ত্রিভুজ, এই ত্রিভুজটা, ও ডি বি ত্রিভুজ, এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজের মধ্যে কিছু একটা গল্প হবে। এখন কিরকম গল্প হবে দেখো, ও এ ওকে আর ও বি এটা কি একই বৃত্তের ব্যাসার্ধ, তো একই বৃত্তের সব ব্যাসার্ধ কি সমান, তাহলে অবশ্যই এই দুটো পার্ট সমান হবে। ওকে, দেখো সাইডে সুন্দর করে লিখে দিলাম এডি ইকুয়ালস টু ডিবি। প্রদত্ত তো আমাদের দেওয়াই আছে যে এই পার্টটা, অর্থাৎ এই যে আমি বললাম না 5 5 5 5 5 এটা 5 এটা 5, মানে এই দুটো পার্ট ইকুয়াল। এবং ওডি সাধারণ বাহু, দেখো চিন্তা করে দেখো এই যে ওডি পার্টটা আছে, ওডি পার্টটা এই ত্রিভুজের একটা অংশ, এই ত্রিভুজের একটা অংশ, তাহলে ওডিটা কি সাধারণ। এবার তিনটা কন্ডিশন আমাদের স্যাটিসফাই হয়ে গেল, তিনটা কন্ডিশন স্যাটিসফাই হলে আমরা কি বলতে পারি, ত্রিভুজ দুটো সর্বসম, সেটাই আমি এখানে লিখবো। দেখো সমান করলাম, এবার দেখো যেহেতু সমান হয়ে গেছে তাই আমি ওই দুটো ত্রিভুজের থেকে একটা কোণ নিতে পারি, অর্থাৎ ওডি এ সমান সমান ওডিবি, সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশ বা কোণ এক্ষেত্রে বলতে পারি। এরপরে দেখো যেহেতু ওডি এবি জ্যায়ের উপর দণ্ডমান হয়ে সমান কোণ উৎপন্ন করছে, তাই সুতরাং আমরা এখান থেকে বলতে পারি ওডি সমান সমান ওডি বি সমান সমান এক সমকোণ বলতে 90 ডিগ্রি। তো লাস্ট আমাদের দেখো ওডি সমান কি হলো, লম্ব এবি, এটাই আমাদের প্রমাণ করতে বলছে, প্রমাণ হয়ে গেল। ওকে, এরপরে 6 নম্বর কোশ্চেনটা একদম সোজা একটা কোশ্চেন। দেখো একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমি বেশি হতো। চোঙটির উচ্চতা কত সেটা বের করতে হবে। ধরি চোঙটির উচ্চতা এইচ, ব্যাসার্ধ আর, তো এইচ ইকুয়ালস টু 2r, কেন এখানে বলেই দিয়েছে দ্বিগুণ একটা ব্যাপার বলাই আছে, তাই কি না, দ্বিগুণ একটা বলছে, তাহলে এইচ ইকুয়ালস টু 2r হবে, স্বাভাবিক ব্যাপার। চোঙটির আয়তন কি হবে, পাই আর স্কোয়ার এইচ, তাই তো, পাই আর স্কোয়ার ইন্টু 2r, কেন এইচের মানটা কি আছে 2r আছে, তো বসিয়ে দিলাম। দেখো 2 পাই আর কিউব হলো, ভালো করে বোঝো কোশ্চেনটা, অ্যান্সারটা ভালো করে বোঝো কোশ্চেন অ্যান্সার। আবার দেখো এইচ ইকুয়ালস টু 6r, কেন 6r, এখানে তো 6 গুণ বলে দিচ্ছে, তো 6 গুণ বলে অবশ্যই 6r তো লিখবই। তো দেখো এখানে লিখছি আমরা 6r হলে লম্ববৃত্তাকার চোঙটির আয়তন হবে কি হবে, পাই আর স্কোয়ার এইচ, তাই তো, পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু 2 ইন্টু বলবো কি 6r, কেন এইচের মানটা 6r এখানে আছে, তো বসিয়ে দিলাম। তাহলে কি হচ্ছে আমাদের 6 পাই আর কিউব। এইবার দেখো পরে চোঙটির আয়তন পূর্বে চোঙটির আয়তন, তাই তো, পরে চোঙটির আয়তন সমান সমান কি মাইনাস পূর্বে চোঙটির আয়তন, এটা কি আছে 539, তাই তো। তাহলে আমাদের প্রথমে কি ছিল 6 পাই আর কিউব, আর এখন পরে আমাদের এটা ছিল 6 পাই আর কিউব, আর এখন আমাদের কি আছে 2 পাই আর কিউব, এই দুটোকে বিয়োগ করলে 539 আমাদের হবে। ওকে, পরেরটা মাইনাস আগেরটা, ভালো করে বোঝো। ওকে, তাহলে এখান থেকে আমাদের কি আসছে 4 পাই আর কিউব ইকুয়ালস টু 539। এবার পায়ের মান বসিয়ে দিলাম। দেখো 22/7। এবার দেখো আর কিউব সমান সমান কী হবে, 539 ইন্টু 7 ডিভাইড বাই 4 ইন্টু 22। এবার 11 থেকে কাটলে উপরে 49 থাকবে, নিচে কী হবে 11 2 22, অর্থাৎ 2 থাকবে। এবার আর কিউব সমান সমান 343 ডিভাইড বাই 8, অর্থাৎ আর কিউব ইকুয়ালস টু 7/2 এর কিউব। কেন এই যে 343 সেটাকে 3টা 7-এর গুণফল আমি লিখতে পারি, অর্থাৎ 7 কিউব লিখতে পারি, অর্থাৎ 7/2 এর কিউব। এবার 7/2 হচ্ছে কি
রুট ওভার তো না, এটা কিউব মুক্ত করলে পরে 7/2 আসবে। এবার 7/2 অর্থাৎ 7কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 3.5 ডেসিমি। ওকে, দেখে নাও বাকি পার্টটা। এইচ এর মানটা কী হবে 2r, তাহলে কী হবে তাহলে এই ক্ষেত্রে 2 × 3.5 দ্যাটস ইকুয়ালস টু 3, এটা হচ্ছে 3.5, এর ডবল কত হচ্ছে 7, অর্থাৎ চোঙটির উচ্চতা হবে 7 ডেসিমি। ওকে, অ্যান্সার শিট কমপ্লিট হয়ে গেল। এবার বলো সবার থেকে ডিফারেন্স, সবার থেকে ভালো একটা স্কোর শিট অ্যান্সার শিট তৈরি হলো কি হলো না? যদি হয়ে থাকে অবশ্যই তোমার স্কোর সবার থেকে ডিফারেন্স আসবে। মাধ্যমিকের অঙ্ক দেখতে হলে অবশ্যই দাদার ক্লাসরুমকে সাবস্ক্রাইব করো, এমন অনেক ভিডিও পাবে। সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, আমি আরও বেশি ভিডিও তোমাদের দিতে থাকবো। সো ভালো থেকো। দাদার ক্লাসরুম।